আর এই জন্যই গৌতমবাবু ছাদের তালাটাকে ভেঙে দেয়। কিছু পুলিশ অফিসারকে সাথে নিয়ে তিনি ছাদে পৌঁছান। আর একটু এগিয়ে যাওয়ার পরই সকলের পায়ের তলা থেকে মাটি সরে যায়। ছাদের উপরে একটা মানুষের লাশ পড়ে রয়েছে, তারও আরশির মতো গলাটা দুভাগ করা। আশেপাশে প্রচুর রক্ত পড়ে রয়েছে, মাছি ভ্যান ভ্যান করছে, ডিকম্পোস্ট হতে শুরু করেছে লাশটা। সঙ্গে সঙ্গে পুলিশ টিম রাজেশ এবং নুপুরকে ফোন করে হরিদ্বার থেকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে বলে। বাড়ি ফেরার পর রাজেশ এবং নুপুরকে লাশটাকে দেখিয়ে জিজ্ঞাসা করা হয়, এটা কে? পুলিশের এই প্রশ্নে রাজেশ পুলিশকে বলে লাশটা ডিকম্পোস্ট হয়ে গেছে, তাই সে ভালো করে চিনতে পারছে না। রাজেশ নুপুর লাশ চিনতে পারছে না দেখে প্রতিবেশী কয়েকজনকে ডাকা হয়, আর তারা লাশ দেখা মাত্র সঙ্গে সঙ্গে শনাক্ত করে। তারা বলে এই লাশ আর কারো নয়, এটা এই বাড়িরই রান্নার লোক হেমরাজ। এক পলকের মধ্যে সমস্ত কিছু ওলট পালট হয়ে যায়। যে হেমরাজকে কাল পর্যন্ত আরশির খুনি ভাবা হচ্ছিল, সে নিজেই অন্য কারো শিকার হয়ে গেছে। কেসটা এমনভাবে ঘুরে যাবে কেউ ভাবতেও পারেনি। পুলিশের কাছে এবার একটা বড় প্রশ্ন, যদি হেমরাজ আরশিকে মার্ডার করে না থাকে, তাহলে আরশি সহ হেমরাজকে মারলো কে? হেমরাজের বডি পাওয়ার পর অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কে কে গৌতম ওই ছাদের উপর থেকেই অনেকগুলো ছাপ পায়। ক্রাইম সিন দেখে এমন মনে হয় যেন হেমরাজের বডিটাকে কেউ টেনে হেঁচড়ে ছাদের মধ্যে নিয়ে এসে ফেলেছে। এছাড়াও ছাদের মধ্যে আরও কয়েকটা পায়ের ছাপ, যার মধ্যে শুকনো রক্তের চাপ লেগে রয়েছে। পায়ের ছাপগুলো দেখে পুলিশ টিম বুঝতে পারে এটা 8 বা 9 নম্বর জুতোর ছাপ হতে পারে। 17ই মে রাতের দিকে ডক্টর নরেশ বাবুর উপস্থিতিতে হেমরাজেরও পোস্টমর্টম করা হয়। এরপর